প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দশম শ্রেণীর অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এবং উপপাদ্যের যে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ সেই ব্যাপারে তোমাদেরকে কিছু তথ্য জানাবো। তো আমি এখানে বোর্ডের 1 নম্বর একটা প্রশ্ন লিখে রেখেছি, যেখানে একটা আমরা বৃত্ত দেখতে পাচ্ছি এবং তার ভিতরে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। কোন চতুর্ভুজ যদি বৃত্তের ভিতরে থাকে এবং তার শীর্ষবিন্দুগুলো যদি পরিধির উপর অবস্থান করে, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা আমাদের বইয়ের উপপাদ্য 23 দেখেছি, কোন চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে তার বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এখানে এর বিপরীত আছে সি, তাহলে কোণ এ এবং কোণ সি যোগ করলে হবে 2 সমকোণ। আবার কোণ বি এবং কোণ ডি, এই দুটো কোণ যোগ করলে হবে 2 সমকোণ। তাহলে আমি বলতে পারি কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি, এটা হবে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, এবং কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি যোগ করলে হবে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। কেন এটা হবে? কারণ আমাদের উপপাদ্য 2 বলা আছে কোন চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে তার বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমি যদি বলি যে কোণ এর মান হচ্ছে 95 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? আমাদের কোণ সি এর মান বের করতে হলে 180 থেকে আমরা কত বাদ দিব? 95 বাদ দিব। কারণ আমরা একটু আগে বলেছি কোণ এ এবং কোণ সি এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, যেহেতু কোণ এ 95 ডিগ্রি, তাহলে কোণ সি হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 থেকে 95 বাদ দেই, তাহলে আমাদের আসবে 85 ডিগ্রি। তাহলে কোন চতুর্ভুজ বৃত্ত অন্তর্লিখিত হলে একটা কোণের পরিমাপ দেওয়া থাকলে অপরটা বের করতে হবে 180 থেকে বিয়োগ করে। তাহলে আমরা যদি আরেকটা বের করতে চাই, যদি আমাদের কোণ বি এর মান দেওয়া থাকে, কোণ বি এর মান দেওয়া থাকে যদি 70 ডিগ্রি, তাহলে আমরা কোণ ডি এর মান বলতে পারবো 180 মাইনাস 70, যেখানে কোণ ডি এর মান আসবে 110 ডিগ্রি। কারণ হচ্ছে বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। তাহলে এরকম যদি কোনো অবজেক্টিভ আসে, তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের, অর্থাৎ বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তাহলে আমরা মনে হয় উপপাদ্য 23 সম্পর্কিত যে অবজেক্টিভ সেই তথ্য তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে 2 নম্বর অবজেক্টিভ বোঝাবো। তাহলে আমরা এখন উপপাদ্য আমাদের যে 23 আছে সেই সম্পর্কিত আরেকটা অবজেক্টিভ আমি বোঝাতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ বি সি এবং এ ডি সি দুইটা চাপ আছে। যদি আমি এখানে বি এ ডি অথবা বি সি ডি সেই চাপটাও বলতে পারি, কিন্তু আমি এই নিচের একটা চাপ এবং উপরের একটা চাপ, সেই দুটো চাপ পৃথক পৃথকভাবে বলছি। আমি দেখতে পাচ্ছি এ বি সি এই দুইটা চাপ, এই একটি চাপ এ বি সি চাপটি অর্ধেক বৃত্ত অপেক্ষা ছোট, তাহলে এটার নাম হচ্ছে উপচাপ, এবং এ ডি সি এই চাপটা হচ্ছে অর্ধেক বৃত্ত অপেক্ষা বড়, তাহলে এটা হচ্ছে অধিচাপ। তাহলে উপচাপ আর অধিচাপ কি? অর্ধেক বৃত্ত অপেক্ষা বড় চাপকে আমরা বলবো অধিচাপ এবং অর্ধেক বৃত্ত অপেক্ষা ছোট চাপকে আমরা বলবো উপচাপ। তাহলে আমাদের এই প্রশ্নটা প্রায় আসে যে এখানে যে এ বি সি উপচাপ, এই উপচাপের ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় অন্তর্লিখিত কোণ। এ বি সি উপচাপের অন্তর্লিখিত কোণ কোণ এ বি সি।
এডিসি অধিচাপে অন্তর্লিখিত কোণ এডিসি। তাহলে এডিসি চাপে তার সাথে যে কোণটা আছে সেটাকে আমরা বলতেছি অন্তর্লিখিত কোণ। তাহলে এবিসি উপচাপে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এটা হচ্ছে স্থূল কোণ এবং এডিসি চাপে অর্থাৎ অধিচাপে যে কোণটা উৎপন্ন হয়েছে, যে অন্তর্লিখিত কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এই অবজেক্টিভ বা এমসিকিউ প্রায় আসে উপচাপের অন্তর্লিখিত কোণ কোনটি, সেটা হচ্ছে স্থূল কোণ, অর্থাৎ চাপের ভিতরে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে স্থূল কোণ, আর অধিচাপের ভিতরে যে কোণটা আছে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এই প্রশ্নটা আবার একটু চেঞ্জ হয়ে আসে, সেটা হচ্ছে এবিসি চাপে দণ্ডায়মান উৎপন্ন কোণ। যদি বলে দণ্ডায়মান কোণ তাহলে তার বিপরীতে যে কোণটা আছে সেই কোণটা, তাহলে এবিসি চাপে দণ্ডায়মান সেটা সূক্ষ্ম কোণ, আবার এডিসি অধিচাপে দণ্ডায়মান সেটা স্থূল কোণ। তাহলে অন্তর্লিখিত বললে সাথের কোণ, আর যদি দণ্ডায়মান বলে তার বিপরীতে কোণ। তাহলে আমি বলতে পারছি এবিসি চাপের উপর অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ, এবিসি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আবার এডিসি অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে স্থূল কোণ এবং অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আমাদের প্রশ্নে কি অন্তর্লিখিত বলেছে নাকি দণ্ডায়মান বলেছে। তাহলে এখানে আমরা অন্তর্লিখিত লিখেছি, সেটা হচ্ছে এবিসি উপচাপে অন্তর্লিখিত কোণ সেটা হচ্ছে স্থূল কোণ, আর এডিসি অধিচাপে অন্তর্লিখিত কোণ সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আমি এখন যদি লিখি এবিসি উপচাপে দণ্ডায়মান কোণ, তাহলে দণ্ডায়মান লিখলে তখন কিন্তু আমি এই কোণের সাথে কোণটা বলতে পারবো, তার অপোজিটে যে কোণটা আছে তখন সেটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। আর এডিসি অধিচাপে দণ্ডায়মান কোণ, তাহলে দণ্ডায়মান হচ্ছে তার উল্টা পাশে, সেটা হচ্ছে স্থূল কোণ। তাহলে আমাদের পরীক্ষার সময় খেয়াল করতে হবে যে উপচাপ দেখলাম লিখে ফেললাম স্থূল কোণ, আর অধিচাপ দেখলাম লিখে ফেললাম সূক্ষ্ম কোণ। ওইটা যেন কখনোই না হয়, আমাদের দেখতে হবে যে অন্তর্লিখিত বলেছে নাকি দণ্ডায়মান বলেছে। তাহলে এই সম্পর্কিত 4টা অবজেক্টিভ আমরা দেখলাম। তাহলে এখন আমরা দেখব তৃতীয় অবজেক্টিভ। আসলে আমরা তৃতীয় অবজেক্টিভে যাই। এখন আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার যে এমসিকিউ আমি দুটো ছবি এঁকে রেখেছি, এই এমসিকিউ দুটো আমরা কিভাবে করব। আমি এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্তের মধ্যে এবি চাপের উপর দণ্ডায়মান কোণ এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কোণ এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কেন? কারণ এই কোণটা কেন্দ্রের মধ্যে আছে। আর এটা বৃত্তস্থ কোণ কেন? কারণ এর শীর্ষবিন্দুটা পরিধির উপর অবস্থান করতেছে। তো আমাদের উপপাদ্য বিষয়ে একটা তথ্য দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমি দেখতে পাচ্ছি কোণ এওবি সেটা হচ্ছে 80 ডিগ্রি, যেটা কেন্দ্রস্থ কোণ। তো আমি মাত্র বললাম কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ হবে তার অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা বলে দিতে পারছি কোণ এসিবি হচ্ছে 80 ডিগ্রির অর্ধেক 40 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ পি ও কিউ কেন্দ্রস্থ কোণ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি দেওয়া থাকে তাহলে তুমি সহজেই বলে দিতে পারবা বৃত্তস্থ কোণটা কত হবে। বৃত্তস্থ কোণ হবে এটার অর্ধেক। তাহলে আমরা যদি অর্ধেক করি, আমরা 2 দ্বারা ভাগ করলে চলে আসবে 20 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ যা দেওয়া আছে বৃত্তস্থ কোণ হবে তার অর্ধেক। এখন যদি আমরা এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে লিখি, যে আমি চেঞ্জ করে দিলাম, যে আমি এখন বলে দিচ্ছি যে বৃত্তস্থ কোণ, আমি যদি এটাকে 5 নাম্বার বলি,
যে কোণ এসিবি হচ্ছে কোণ এসিবি সমান হচ্ছে 47 ডিগ্রি, তাহলে কোণ এওবি সমান কত হবে? আমরা সহজে বলে দিতে পারবো বৃত্তস্থ কোণ যা আছে 47, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, তাহলে আমরা 2 দ্বারা গুণ করব, 2 ইন্টু 47 কত আসবে? 94 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ কোণ দেওয়া থাকলে আমরা কেন্দ্রস্থ কোণ বের করবো 2 দ্বারা গুণ করে, আর কেন্দ্রস্থ কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তস্থ কোণ বের করব 2 দ্বারা ভাগ করে। তাহলে আমি এই ছবি দিয়েই তোমাদেরকে আমি আরেকটা বোঝাতে চাচ্ছি যে যদি দুটো বৃত্তস্থ কোণ দেওয়া থাকে ছবির ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই বৃত্তস্থ কোণের মানটা আমরা কিভাবে বলতে পারি। 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে এখানে 2টা বৃত্তস্থ কোণ, এখানে একটার মান দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি কোণ এ বি ই, এই বৃত্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে চিত্রের মধ্যে। কোণ এ বি ডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, এর মান বলা আছে 35 ডিগ্রি। এখন তোমাকে বলেছে যে কোণ এসিডি কত। তো আমাদের উপপাদ্য 21 বলা আছে, অধ্যায় 8 বৃত্ত সম্পর্কে যে উপপাদ্য আছে সেখানে বলা আছে এডি চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণগুলো থাকবে, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে তারা পরস্পর সমান। তাহলে কোণ এবিডি যদি হয় 35 ডিগ্রি, তাহলে কোণ এসিডিও হবে 35 ডিগ্রি। কেন 35 ডিগ্রি হবে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমি যদি এখন কেন্দ্রস্থ কোণটাকে যুক্ত করি, এখানে ও কোণ এওডি, তোমরা কি বলতে পারবে কোণ এওডির মান কত হবে? আমি একটু আগে শিখালাম যে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। আশা করি কেন্দ্রস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ যেটাই দেওয়া থাকুক প্রশ্নে, তুমি খুব সহজেই বৃত্তস্থ কোণ অথবা কেন্দ্রস্থ কোণটা বের করতে পারবে। তাহলে আমরা এখন আসো আমরা 7 নম্বর প্রশ্নে যাই। তাহলে আসো এখন আমরা 7 নম্বর অবজেক্টটা দেখি। একটু আগে যে আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বোঝালাম, সেই আলোকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বোর্ডে চিত্র আঁকা আছে। এখানে কেন্দ্রস্থ কোণ বিওসি যার মান দেওয়া আছে x প্লাস 80 ডিগ্রি, আর এখানে বৃত্তস্থ কোণ বিএসি এর মান দেওয়া আছে x প্লাস 10 ডিগ্রি। তাহলে আমি একটু আগে শিখিয়েছিলাম যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি, এটা দ্বিগুণ হবে কার? 2 কোণ বিএসি এর। এটার মান দেওয়া আছে x প্লাস 80 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে x প্লাস 10 ডিগ্রি। আমরা গুণ করলাম 2 দ্বারা গুণ করলে আসছে 2x প্লাস 20। আমরা এক্সটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আসলো 80 ডিগ্রি, এবং 20 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসলে আসে মাইনাস 20, 2x মাইনাস x। আমাদের বিয়োগ করলে আসে x সমান 60 ডিগ্রি। তাহলে আমি সহজেই বলে দিতে পারছি আমাদের প্রশ্ন ছিল কোণ x কত। কোণ x হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি সহজেই বলে দিতে পারবো এখানে কেন্দ্রস্থ কোণের পরিমাণটা কত? 60 প্লাস 80 140, তাহলে এটা আসবে 60 প্লাস 10 70। তাহলে কেন্দ্রস্থ কোণ কত আসলো আমাদের? 140। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে তার অর্ধেক 70 ডিগ্রি। তাহলে তোমরা এই ধরনের যে কোনো কোণ আসলে, আচ্ছা আমি আর একটু বলে নেই, একটু অ্যাডভান্স। আমরা এটা তো পেয়ে গেলাম
যে এক্স প্লাস 80 ডিগ্রি সমান 60 ডিগ্রি প্লাস হচ্ছে 80 ডিগ্রি 140 ডিগ্রি। তো আমরা সবাই জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে এখানে যদি হয় 140, তাহলে এখানে যে কোণটা আছে সেই কোণটা 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট, সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বের করার জন্য এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 360 ডিগ্রি, আবার সেখান থেকে মাইনাস করব 140, আমাদের চলে আসলো এই প্রবৃদ্ধ কোণ উপরে আছে বিওডি। আমি কেন এটাকে প্রবৃদ্ধ বলছি? এটাকে আমি প্রবৃদ্ধ বলছি কারণ এটা 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট, সেই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে একটু অ্যাডভান্স দেখালাম, আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সাথে সম্পর্ক দেখে সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করলাম, সেখান থেকে আবার কিভাবে প্রবৃদ্ধ কোণ বের করতে হবে সেই কোণটা আমরা দেখালাম। এখন যদি আমি এটাকে আবার একটা চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ বানিয়ে দেই এবং যদি আমি এটাকে এখন নতুন করে আরেকটা চতুর্ভুজের দেখাই, তাহলে তোমরা কি বলতে পারবে যে নিচে যে নতুন একটা বর্ণ আসলো সেখানে যে কোণ উৎপন্ন হলো তার পরিমাণ কত? আমি এখানে অক্ষর দিলাম ডি। তাহলে কিন্তু আমরা একটু আগে দেখিয়েছিলাম কোণ এ হচ্ছে 70 ডিগ্রি, তাহলে কোণ ডি কত? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি কোণ ডি এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 মানে 110 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা একটা চিত্র দিয়ে অনেকগুলো তথ্য দেখালাম। তাহলে কি আমরা সহজে এটা বলতে পারবো? তাহলে কিভাবে আমরা এটা বলবো? তাহলে আমরা এটা বলতে পারছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ 88 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে তার অর্ধেক, তাহলে 88 এর অর্ধেক সেটা হচ্ছে 44। তাহলে কোণ সি কত আসবে? এটা যদি 44 হয় কোণ সি হবে 180, তার থেকে আমরা মাইনাস করব 44, চলে আসলো 136। কারণ বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের দুটা বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ চলে আসলো। আচ্ছা, তোমরা কি এখন বলতে পারবে এখানে যে প্রবৃদ্ধ কোণটা উৎপন্ন হলো তার পরিমাণ কত? একদম সহজ, এখানে 360 থেকে 88 আমরা বাদ দিব। 360 থেকে যদি আমরা 88 বাদ দেই তাহলে চলে আসলো আমাদের 272 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ এওডি সেটা হচ্ছে 200 কত? 360 থেকে 88 বাদ দিলে 272 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে খুব সহজেই তোমরা এই দুইটা চিত্র দিয়ে অবজেক্টিভের কৌশল পরীক্ষায় যাবে। শুধু 88 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে বলতে পারে যে সি এর মান কত। সি এর মান বের করার জন্য কিন্তু তোমাকে আগে এর মান বের করতে হবে। এর মান বের করার পরে তারপরে তুমি বিপরীত দিকের কোনো যোগফল 180 ডিগ্রি সেটা থেকে তুমি বের করতে পারবে। তাহলে এভাবে আমরা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজে কিভাবে কোণ বের করি সেটা দেখলাম। এখন আমরা 9 নম্বর প্রশ্নে যাব। তাহলে আসো এখন আমরা 9 নম্বর অবজেক্টিভটা দেখি। এটাও বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের একটা অবজেক্টিভ, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমরা এডি বাহুটাকে ই পর্যন্ত বৃদ্ধি করেছি। আমার প্রশ্নে বলেছে যে এই যে বাহুটাকে বর্ধিত করলাম, তাহলে এই যে বহিস্থ কোণ এর পরিমাণ কত? এর পরিমাণটা দুই ভাবে করা যায়, আমি কৌশলটা বলে দিচ্ছি।
যে আমরা একটু আগে শিখেছিলাম বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে কোণ বি প্লাস কোণ ডি, বিপরীত দুইটা কোণ যেহেতু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা হবে 180 ডিগ্রি। সেখান থেকে আমি যদি কোণ ডি বের করতে চাই, অভ্যন্তরে যে কোণটা আছে সেটা যদি আমি বের করতে চাই, 180 মাইনাস এখানে কোণ বি হচ্ছে 85, তাহলে চলে আসলো 95 ডিগ্রি। তাহলে 180 থেকে 85 বাদ দিলে কত আসলো? 95 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 95 ডিগ্রি। তো আমরা জানি একই সরল রেখায় পাশাপাশি দুটো কোণ যদি থাকে তাহলে সেই দুটো কোণের হচ্ছে সরল কোণ। তাহলে এটা 95 ডিগ্রি হলে, যেহেতু এটা সরল কোণ, আমরা জানি সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। কোণ সিডিই এবং কোণ এডিসি, এই দুটো কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি। তাহলে কোণ সিডিই বের করার জন্য আমরা 180 থেকে যদি আমরা 95 ডিগ্রি বিয়োগ করি তাহলে আসবে 85 ডিগ্রি। এখন হয়তো কেউ কেউ বলবে, স্যার এই কোণ আর এই কোণ তো সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা একটা সূত্র, কোন চতুর্ভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান। তাহলে এই কোণটার মাপ আর বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন হবে এটা সেম হবে। তাহলে এটা 85 ডিগ্রি, এটাও 85 ডিগ্রি। তাহলে আমরা কি এটা সহজে বলতে পারবো? এটা যদি 94 ডিগ্রি হয় তাহলে কোণ সিডিই আমরা সহজে বলে দিতে পারবো কোণ সিডিই হচ্ছে 94 ডিগ্রি। অর্থাৎ এই যে ভিতরের কোণটা, এইটার আলোকে এই কোণের পরিমাপ হচ্ছে 94 ডিগ্রি। বহিস্থ এই যে বাহুটাকে বহিস্থ বাহু, এই বাহুটাকে বহিস্থ করলাম বা বৃদ্ধি করলাম, তাহলে এই কোণটা আর এই বহিস্থ কোণটা সমান হবে। তাহলে ভিতরের এটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা হচ্ছে 94 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180। এখানে ডি কোণ, ই কোণ আর সি কোণ, আমরা বলতে পারছি কোণ ডি প্লাস কোণ ই, আমরা কিন্তু বহিস্থ ডি এর কথা বলছি, এবং কোণ সি এটা যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180। যেখানে আমরা ডি এর মান পেয়েছি 94, আমরা ই এর মান দেওয়া আছে প্রশ্নে 20 ডিগ্রি, কোণ সি এটা বের করতে বলেছে। তাহলে এই দুটা যোগ করলাম 94 আর 20 যোগ করলে কত হয়? 114 ডিগ্রি। এখানে কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি। আমাদের কোণ সি চলে আসলো 180 থেকে 114 বাদ দিলে 66 ডিগ্রি। অর্থাৎ যদি ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকে অভ্যন্তরে আর বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের একটা কোণ দেওয়া থাকে, তাহলে সহজেই আমরা ভিতরের দুইটা কোণ নির্ণয় করতে পারি। এখানে আমরা দেখিয়েছি একটা কোণ যেখানে কোনো ত্রিভুজ ছিল না, সেটাকে আমরা নতুনভাবে আবার ত্রিভুজ ক্রিয়েট করে আমরা দেখালাম কিভাবে অন্য কোণটাও বের করতে হয়। তাহলে এই ধরনের অবজেক্টিভ প্রায় পরীক্ষায় আসে, আমাদের বোর্ড পরীক্ষায়, তারপর হচ্ছে প্রি টেস্ট স্কুলে বিভিন্ন পরীক্ষা আসে। তাহলে এইভাবে আমরা বের করে ফেলবো। আবারও বলছি, বহিস্থ কোণটা হবে ভিতরের যে কোণটা দেওয়া আছে সেটা সমান, আর ভিতরে একটা কোণ দেওয়া থাকবে, সেই দুটা কোণ যোগ করবো। ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি, 180 থেকে সেটা ওই বিয়োগ করলেই উত্তর চলে আসবে। তাহলে আমরা এখন আসবো 11 নম্বর অঙ্কে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন 11 নম্বর যে এমসিকিউটা আছে এটা মানে আমরা সহজে এখন উত্তর দিতে পারবো। এই যে চতুর্ভুজটাকে এক বাহুকে বর্ধিত করলাম, বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে পিএসটি, এই কোণটা কার সমান হবে? আমি একটু আগে বলেছিলাম এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে
তা হবে বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে পিএসটি কার সমান হবে? পিএসটি হবে কোণ PQR এর সমান। অর্থাৎ আগেরটার ভিতরে মান দেওয়া ছিল, এখন তোমাকে জিজ্ঞেস করেছে এই কোণটা এই বিপরীত কোন কোণের সমান হবে। তাহলে বহিস্থ কোণ পিএসটি সমান হবে অভ্যন্তরীণ বা অন্তস্থ কোণ PQR এর সমান। তাহলে আমরা 11 নম্বর এমসিকিউটা দেখতে পেলাম। এবার 12 নম্বর যে এমসিকিউটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা একটু বোঝার বিষয় আছে, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবে এইটা কিভাবে বের করতে হবে। অর্থাৎ এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, সেই নমুনাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এটা দেওয়া আছে 20 ডিগ্রি, আমি দেখতে পাচ্ছি এখানে এবি ব্যাস, অর্থাৎ এবি যেটা কেন্দ্র দিয়ে গিয়েছে। তো আমরা জানি যে যদি কোনো জ্যায়ের উপরে, কোনো ব্যাসের উপরে পরিধির সাথে যে কোণ তৈরি হবে সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ, আমরা যদি এখানে দেখি, আমি একটু পাশে লিখছি, ত্রিভুজ এ বি সি এ কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমি দেখতে পেলাম সি 90 এ 20। তাহলে এখন কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটা হচ্ছে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ এর মান হচ্ছে 20 ডিগ্রি, কোণ বি এর মান আমরা জানি না, কোণ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই দুইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের হবে কোণ বি সমান আমাদের আসবে 180 মাইনাস 90 আর 20 110। তাহলে 180 থেকে 110 বাদ দিলে কোণ বি হচ্ছে 70 ডিগ্রি। আমাদের কিন্তু বের করতে হবে কোণ এসিডি এর মান, কিন্তু এসিডি এর মান বের করতে হলে আমাকে আগে কোণ বি এর মান বের করতে হবে। আমরা বের করলাম কোণ বি এর মান হচ্ছে 70 ডিগ্রি। আমরা একটু আগে বলেছিলাম উপপাদ্য 23-এর কোনো চতুর্ভুজ বৃত্তের ভিতরে থাকলে এবং তার শীর্ষবিন্দুগুলো যদি পরিধির উপর অবস্থান করে, তার নাম হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এটা বৃত্ত অন্তর্লিখিত। তাহলে একটু আগে আমরা বলেছিলাম বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে বি আর ডি যোগ করলে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। তাহলে আমি যেহেতু বি এর মানটা বলেছি 70 ডিগ্রি বের করেছি, তাহলে আমি ডি এর মানটা বের করব। 180 থেকে 70 বিয়োগ করলে যেটা আসবে, কত আসলো? আমাদের 110 ডিগ্রি। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। কিন্তু আমাদের তো বের করতে হবে সি এর মান। কিন্তু এখানে আবার একটা তথ্য দিয়ে রেখেছে যে এই ত্রিভুজ এসিডি এর মধ্যে এডি বাহু আর সিডি বাহু সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে এর ভূমি সংলগ্ন দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এডিসিএ কোণ এ, আমি এই কোণটাকে বলছি কোণ সি প্লাস কোণ ডি, এই তিনটা হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা বলতে পারি ভূমি সংলগ্ন দুটো কোণ পরস্পর সমান। তাহলে এ কোণ আর সি কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা এর জায়গায় বা সি বসাতে পারি কোণ সি প্লাস কোণ ডি। আচ্ছা, আমাদের ডি এর মানটা দেওয়া ছিল, আমাদের ডি এর মানটা বের করেছি কত স্যার? আমরা ডি এর মানটা বের করেছি 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখানে কয়টা সি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 2টা সি, 2 কোণ সি, এখানে 180।
মাইনাস 110 ডিগ্রি, চলে আসলো 2 কোণ সি সমান কত আসলো 70 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি কোণ সি এর মান আসলো 70/2, চলে আসলো 35 ডিগ্রি। তাহলে কি আমরা বুঝতে পারলাম কোণ এসিডি এর মান কত 35 ডিগ্রি। তাহলে এসিডি এর মান 35 ডিগ্রি, কোণ ডিএসি এর মান হচ্ছে 35 ডিগ্রি। 35 এটা হচ্ছে 110 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের পরিমাপ আমরা বের করলাম। এটা হচ্ছে আমি সংক্ষিপ্ত কিভাবে লিখতে হবে তার নমুনা দেখালাম। আর যদি পরীক্ষা অবজেক্টিভ আসে খুব সহজে এখানে 20, এখানে 90, 90 আর 20 110, ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180, তাহলে 110, তাহলে 70, 70 এর অপোজিট যে কোণ আছে এই দুটো যোগ করলে 180, 180 থেকে 70 বাদ দিলে এটা 110, আর এই দুটো কোণ যোগ করলে এটা আর কোণ ডি যোগ করলে 180, যেহেতু এই দুটো কোণ সমান তাহলে 2c প্লাস হচ্ছে কোণ ডি সমান 180, এখানে ডি এর মান হচ্ছে 110, ওই পাশে নিয়ে গেলে বিয়োগ করলে 70, সেখান থেকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কোণ সি এর মান চলে আসবে 35 ডিগ্রি। তাহলে আমরা আরেকটা এমসিকিউ করে আজকের ক্লাসটা শেষ করব। আমাদের এখন সর্বশেষ যে এমসিকিউ সেটা হচ্ছে 13 নম্বর। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 13 নম্বর এমসিকিউটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে অকিন্ত বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি এ আর পিবি দুইটা স্পর্শক টানা হয়েছে। প্রশ্ন বলেছে পি এ সমান কত। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের দুইটা স্পর্শক টানলে স্পর্শক দুটার দূরত্ব পরস্পর সমান। এটা আমাদের উপপাদ্য 26 বলা আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের দুইটা স্পর্শক টানলে স্পর্শক দুটার দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর মান হচ্ছে 2x + 3 আর পিবির মান হচ্ছে x + 4, 2x + x এই পাশে নিয়ে আসলো -x + 3 এই পাশে নিয়ে গেলে -3, x সমান আসলো 1। এখানে পি এ কত দেওয়া আছে, এখানে পি এ দেওয়া আছে 2x + 3, এখানে x এর মান বের হলো 1 + 3 সমান 5। ঠিক একইভাবে আমি পিবির মানও বের করতে পারবো। এখানে 1 বসালে এটা আসবে 5। তার মানে এখানেও 5 আসলো, এখানেও 5 আসলো। তার মানে আমাদের x এর মানটা ঠিক আছে। অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে বৃত্তে ওই স্পর্শক দুটা দূরত্ব পরস্পর সমান হবে। এখানে আমি পাশে লিখে রেখেছি বোনাস, অর্থাৎ আমি যেহেতু বলেছি 13 নম্বর করে শেষ করে দিব। তারপর মনে হলো যে দুটো এক্সট্রা অবজেক্টিভ আছে সে দুটো করিয়ে দিই। এখানে এ এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত পরস্পর পি বিন্দুতে যদি বহিস্থভাবে ছেদ করে তাহলে এদের ব্যাসার্ধ দুইটার দূরত্ব কত হবে। যদি বহিস্থ কোনো বিন্দুতে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুইটার দূরত্ব হবে, কেন্দ্র দুটার দূরত্ব হবে, দুঃখিত, কেন্দ্র দুটার দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফলের সমান। তার মানে এ বি এর দূরত্ব হবে 5 + 3 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। আমি আবারও বলছি, দুইটি বৃত্ত পরস্পর বহিস্থ কোনো বিন্দুতে স্পর্শ করলে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফলের সমান। এখন যদি ব্যাস দেওয়া থাকে, একটা ব্যাস আর একটা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে একটা ব্যাস দেওয়া থাকলে সেটার ব্যাসার্ধ বের করে তারপরে বহিস্থভাবে স্পর্শ করলে আমরা ওই কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করার জন্য ব্যাসার্ধ দুইটা যোগ করবো। আর যদি অন্ত স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি যদি বিয়োগ করি আমাদের এ বি এর দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। দ্যাট মিন্স 7 - 4 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। আবারও বলছি, অন্ত স্পর্শ করলে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান।
এখানেও কিন্তু একটার ব্যাস এবং একটা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। তো তোমাকে খেয়াল করতে হবে, আগে ব্যাসার্ধ বের করব, তারপর অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করব, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুইটা যোগ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 8-এর অনেক অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে দেখালাম। যদি তোমাদের বিন্দু পরিমাণ কোনো উপকার হয় তাহলে আমার এই ভিডিও সার্থক হবে। সবাইকে আসসালামু আলাইকুম।